আমার এই দিকে আলো, এই দিকে কিছুটা হলেও অন্ধকার। আপনি হয়তো আপনার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে তা চাক্ষুষ দেখতে পাচ্ছেন। আজকে আপনি যে সফল মানুষকে অনুসরণ করছেন, শ্রদ্ধা করছেন, তাকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য অন্যের সাথে উক্তি যুক্তি তর্ক বিতর্ক জুড়ে দিচ্ছেন, সেই সফল মানুষ কিন্তু অতীতে অন্ধকার জগৎ পেরিয়ে এসেছে। সেই মানুষ অন্ধকার জগৎ পেরোতে সক্ষম হয়েছিল কারণ সে নিজেকে বিশ্বাস করেছিল, ভরসা রেখেছিল নিজের সত্তার প্রতি, নিজের স্বপ্নের প্রতি, নিজের ইচ্ছের প্রতি, নিজের গোলের প্রতি। তাই সে সেই অন্ধকার পর্ব পেরিয়ে আজ গর্ব সহকারে এই আলোর জগতে সফলতার রাজ সিংহাসনে বসে আছে। তবে বেশিরভাগ মানুষ কিন্তু অন্ধকার জগৎ থেকে পেরিয়ে এসে আলোর জগতে প্রবেশ করার পর এই সফলতার এই সিংহাসনকে ধরে রাখতে পারে না। এর পিছনে বিবিধ কারণ আছে। আমি কথায় কথায় কিছু কারণ তুলে ধরব। দেখুন, সফলতা হলো মোমবাতির আলোর শিখার মতো। আগেও বলেছি, এখনো বলছি, সফলতা হলো মোমবাতির আলোর শিখার মতো, যা টিম টিম করে জ্বলছে। আর এই আলোকে যদি আপনি বেশি গার্ড করেন অক্সিজেনের অভাবে, এই আলো কিন্তু অক্সিজেনের অভাবে নিভে যেতে পারে। আর এই আলোকে যদি আপনি বেশি ছেড়ে দেন নিন্দুকদের ফুতে বা অন্য কোনো হাওয়াতে, এই আলো নিভে যেতে পারে। তাই আপনি আপনার সৃষ্টির, আপনার সফলতার এই আলোর যত্ন বা খেয়াল রাখবেন। তবে কেন বেশিরভাগ মানুষ সফলতার জগতে প্রবেশ করার পর সফলতাকে ধরে রাখতে পারে না? যারা অন্ধকার জগৎ থেকে পেরিয়ে সফলতার জগতে প্রবেশ করেছে এবং সফল হয়েছে, সফল হওয়ার পর বেশিরভাগ মানুষ এক প্রকার সিদ্ধান্তকে নিজের জীবনের সিদ্ধান্ত করে নেয়, যে হয়তো আপনি এই সিদ্ধান্তকে নিজের জীবনের সিদ্ধান্ত করেননি বা এই সিদ্ধান্তকে আপনি অতটা গুরুত্ব দেননি, কিন্তু অনেকে দিয়েছে। আমি আমার জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছি। সফলতার জগতে প্রবেশ করার পর বেশিরভাগ সফল মানুষ এটা ভাবে যে আমি এখন থেকে সফল মানুষদের সাথে মিশব, যাতে আমার চারিদিকে সফলতার গন্ধ সর্বক্ষণ থাকে, যাতে আমি সারাক্ষণ সফলতার এই আলোতে আলোকিত থাকতে পারি। আমি অসফল বা নিন্দুক অথবা নেগেটিভ ভাবনার কাণ্ডারি বা মূর্খদের সাথে মিশব না। আমি সফল জগতের সফল মানুষদের সাথে ওঠা বসা করব। আমি আমার লেভেলের মানুষদের সাথে মিশব, আমার থেকে নিচু লেভেলদের গুরুত্ব দেব না। এইরূপ সিদ্ধান্ত অনেক সফল মানুষ নিয়েছে বা নিতে চলেছে। আমি বলবো যে আপনি ঠিক সিদ্ধান্ত নিয়েছেন আপনার দিক থেকে। তবে এই সফল জগতের সফল মানুষদের মধ্যে কিন্তু ত্রুটি আছে, ভুল আছে। সবাই কিন্তু আপনার মতো কঠিন স্ট্রাগল করে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসেনি। কেউ শর্টকাট পদ্ধতিতে, অন্যের ঘাড়ে বন্দুক রেখে, অসৎ উপায়ে, অসামাজিক কাজের মাধ্যমে, বাবার টাকায় ভর করে, ওর কাছ থেকে খাবলা নিয়ে এই সফল জগতে, এই আলোর জগতে প্রবেশ করেছে। তারা কিন্তু স্ট্রাগলের মর্ম বুঝবে না। তারা কিন্তু বুঝবে না ব্যর্থতার অর্থ। ব্যর্থতার ভিটের উপর দাঁড়িয়ে থাকে সফলতার অট্টালিকা। এরা কিন্তু সেই অর্থ, মর্মার্থ জ্ঞান তাদের নেই এবং তারা বুঝতেও চাইবে না, আর বুঝতে চাইছেও না। তারা প্রত্যেক মুহূর্তে আনন্দ চাইছে, প্রত্যেক মুহূর্তে তারা নতুন শরীরকে জানতে চাইছে। সে কারণে তারা নিষিদ্ধ গলিতে ডুব দিচ্ছে। এরা রঙিন জগতে হারাতে চাইছে, এরা আবেগের ভেলায় ভাসছে। এরা কিন্তু আপনার মতো কঠিন স্ট্রাগল করেনি। ছোটবেলায় একবার ভেবে দেখুন, মা কাকিমারা বলতো যে চোরের সাথে মিশলে কিন্তু চোর হবি, আর ভালোর সাথে মিশলে ভালো। আর এই আপনি যাদেরকে বলছেন ভালো, সফলতার জগতে বসবাসকারী, এদের মধ্যে কিন্তু কিছু চোর আছে, নেতারা নয়। আর এই চোরদের সাথে মিশলে কিন্তু আপনি চোর হয়ে যেতে পারেন। এদের ভাবনা চিন্তা কিন্তু আপনাকে গ্রাস করতে পারে, এদের ছোঁয়া কিন্তু আপনার ভাবনা চিন্তায় লেগে যেতে পারে। কারণ আপনার এই ভাবনা চিন্তা হলো স্পঞ্জের মতো। আগেও বলেছি, এখনো বলছি, স্পঞ্জকে আপনি যদি জলে চুবান, জল কিন্তু শুষে নেবে। স্পঞ্জ কিন্তু ড্রেনের জলও শুষে নেয়। আর এই সফলতার মধ্যে কেউ ভালো জল আছে, কেউ ড্রেনের জল আছে। আপনি কাদের সাথে মিশছেন একটু দেখে নেবেন। বোঝাতে পারলাম? যদি না দেখে নেন, আপনি কিন্তু আরো একবার অসফলতার খাতায় অন্ধকার জগতে নিজের নাম লেখাবেন। পরবর্তী কারণ হলো যে অনেকেই আছে কঠিন স্ট্রাগল করে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আসে, সফলতার রাজ সিংহাসনে বসে, আর বসে এই সিদ্ধান্তটা ভেবে নেয় যে আমি অতীতে কঠিন স্ট্রাগল করেছি, অনেক কাল অন্ধকার জগতে বন্দী ছিলাম, কঠিন পরিশ্রম করেছি, অনেক
আঘাত আমি সহ্য করেছি, আজকে আমি সফল, আজকে আমি যা মন চায় তাই করবো, শুধু আনন্দ করবো, নেশার জগতে ডুব দেবো, এন্টারটেনমেন্ট মেনিয়াতে হারিয়ে যাব। এই রূপ টেম্পোরারি মেন্টালি স্যাটিসফ্যাকশন নামক অহেতুক বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার পর বেশিরভাগ মানুষ তার স্বপ্ন, তার প্রতিভা থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করে। বা এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার পর আপনার স্বপ্ন, আপনার সফলতার সিংহাসন, আপনার এই রাজপ্রাসাদ আপনার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করবে। ধীরে ধীরে কিন্তু আপনিও গুরুত্ব হারাতে শুরু করবেন, কারণ আপনাকে যারা গুরুত্ব দিচ্ছে এই মুহূর্তে, অসফল বা সফল, সাধারণ বা অসাধারণ মানুষ, তারা কিন্তু আপনার জন্য নয়, আপনার কাজের জন্য আপনাকে গুরুত্ব দিচ্ছে। আর সেই কাজকে যখন আপনি উপেক্ষা করবেন, ভবিষ্যতে কিন্তু অপেক্ষা করতে হতে পারে আরও একবার সফলতার সিংহাসনে বসার জন্য। আমি চাই না যে আপনি এই সিংহাসনে আলোকে নিভিয়ে দিন বা হারিয়ে ফেলুন। তাই সফল হওয়ার পর অহেতুক বিষয়গুলোকে আপন করবেন না। লজিক্যাল প্রবলেম এটা যে আপনি অতীতে পাননি, এখন আপনি যা চাইবেন তাই পাবেন। সুখ ব্যক্তিগত, তবে বেশি কিছু চাওয়া, বেশি কিছু পাওয়া যা আমাদের সাময়িক মানসিক আনন্দ দেয়, এটা কিন্তু এক প্রকার অসুখ। আর এই অসুখ যদি আপনাকে গ্রাস করে, আপনি আরও একবার অসফলতার খাতায় বা অন্ধকারের কারাগারে নিজের নাম লেখাবেন। আমি ব্যক্তিগতভাবে সেটা চাই না। দুটো পয়েন্ট বললাম, লিখে রাখবেন। আপনি তো স্ট্রাগল করছেন সফল হওয়ার জন্য। সফলতা পাওয়া যেরকম কঠিন, সফলতা ধরে রাখা আরও বেশি কঠিন। সহজ কথাগুলো সহজ হিসাবে নিন, পরবর্তী জীবনটা আমার বিশ্বাস আপনার কাছে সরল হবে। যাই হোক, এই মুহূর্তে প্রশ্নে যাব। আপনি যদি প্রশ্ন করতে চান, অপূর্ব রায় ফিলোসফির ইউটিউব চ্যানেলের নিচে প্রশ্ন করবেন, আমার বিশ্বাস আপনি উত্তর পাবেন। তবে এই মুহূর্তে আপনাকে জানাতে চাই, নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো, আমি অপূর্ব রায়, ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলোসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে। দেখি কোনরূপ সুন্দর প্রশ্ন এই মুহূর্তে আমার কাছে আছে। আমি একজন তোমার শুভ আকাঙ্ক্ষী বোন ফ্রম পুরুলিয়া, অপর্ণা মণ্ডল। ধন্যবাদ মাই ডিয়ার সিস্টার। তোমার সুন্দর চিন্তা ভাবনা সত্যি যুক্তি সাপেক্ষ দাদা, ধন্যবাদ। আমার প্রশ্ন হলো কিভাবে জীবন যাপন করলে একজন মানুষকে, তার আশেপাশের মানুষ, ফ্রেন্ড সার্কেল, সেই মানুষটিকে পজিটিভ পার্সন বলে চিনবে? অ্যান্সারের অপেক্ষায় থাকলাম। ভালো থেকো দাদা ভাই। ওকে, অপর্ণা মণ্ডল ফ্রম পুরুলিয়া, দারুণ কোশ্চেন। কিভাবে জীবনযাপন করলে বা এমন কি কাজ করলে আমার আশেপাশের মানুষেরা, আমার বন্ধুরা, আমার প্রিয়জনেরা, আমার আত্মীয় স্বজনরা, আমার শুভ আকাঙ্ক্ষীরা, অশুভ আকাঙ্ক্ষীরা আমায় পজিটিভ মানুষ বলবে? প্রথম কথা বলবো যে এই আশাটা রেখো না যে তোমায় মানুষ পজিটিভ মানুষ বলবে। তুমি পজিটিভ থাকো। এই পজিটিভ শুধু থাকলে হবে না, কিছু করতে হবে। পৃথিবীর বুকে এসছো শুধু খামোখাই পৃথিবী ছেড়ে চলে যাবে? কিছু করো। কিছু করার সাথে সাথে নিজের বিহেভিয়ার, নিজের অ্যাটিটিউড, নিজের পার্সোনালিটিটাকে অ্যাক্টিভ রাখো, পজিটিভ রাখো, সবসময় হ্যাপি মুডে থাকো। যদি কাউকে সাজেশন দিতে হয়, গ্রেট সাজেশন দাও। যদি কাউকে না দিতে হয়, দিও না। তবে অহেতুক কথা বলো না, অহেতুক অন্য কাউকে নিয়ে সমালোচনা করো না, নিন্দার জগতে ডুব দিও না। এমন কিছু করো যাতে মানুষ মনে মনে তোমার প্রশংসা করে, পিঠ পিছনে তোমার প্রশংসা করে। তাদের মধ্যে কিছু লোক নিন্দা করবে, তাই বলবে যে আশা রেখো না কারো কাছে যে তোমায় ওরা পজিটিভ মানুষ বলবে। যদি আশা রাখতেই হয়, নিজের কাছে রাখো, নিজের ভাবনা চিন্তাকে পজিটিভ রাখো। কিছু করে দেখাও এই সুন্দর পৃথিবীর বুকে, তোমার ইচ্ছে, তোমার স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার মাধ্যমে। এবং সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করো না, থাকো। দেখবে যে তোমাকে দেখে অটোমেটিক্যালি মানুষজন হ্যাপি হয়ে যাচ্ছে। যেরকম যারা হ্যাপি হয়, যারা এন্টারটেনিং হয়, তাদের সাথে আমরা সময় কাটাতে চাই, তাদের শো বা ইভেন্ট আমরা দেখতে যাই। কেন দেখতে যাই? কারণ তাদের কাছে গিয়ে আমরা পজিটিভ ভাইব্রেশন ফিল করি। তাই তোমার কাছে মানুষ, অপর্ণা মণ্ডল ফ্রম পুরুলিয়া, মানুষ তখনই আসতে চাইবে, তোমার সঙ্গে মানুষ তখনই সময় কাটাতে চাইবে, তোমাকে নিয়ে পিঠ পিছনে প্রশংসা করবে। তোমার কথা ভেবে তারা ভেতর থেকে সুস্থ থাকবে যখন তুমি সুন্দর কিছু করবে, নিজের বিহেভিয়ার, নিজের আচরণ, নিজের সমস্ত কিছুকে সুন্দর রেখে, পজিটিভ রেখে, অ্যাক্টিভ রেখে, মোটিভেটেড রেখে, হ্যাপি রেখে। বোঝাতে পারলাম? তবে কারো কাছে আশা রেখো না যে সে তোমায় পজিটিভ ভাববে। তুমি আশা রাখো যে আমি নিজে পজিটিভ ভাববো। থ্যাংক ইউ সো মাচ অপর্ণা মণ্ডল বোনটি আমার ফ্রম পুরুলিয়া। পরের প্রশ্নে যাব।
সোমাধর কিছু লিখেছেন, ওকে, সোমাধর ইউটিউব চ্যানেলটির নাম। দাদা আমি শায়ক মুর্শিদাবাদে থাকি, আমি তোমার প্রায় সব ভিডিও দেখি এবং সব ভিডিওতে প্রায় লাইক দিই এবং তোমার ভিডিওগুলি দেখে ইন্সপিরেশন পাই। আর কিছু লোক আছে যারা তোমার ভিডিও দেখে তোমার চ্যানেল সাবস্ক্রাইব হয়তো আছে কিন্তু ডিসলাইক দেয়, তাদের মনোভাবটা কীরকম? মানে ঠিক এই রকম মনের মানুষেরা, মানুষের প্রকৃতিটা কি কেমন হয়? ওকে, যারা আমার ভিডিও দেখে ডিসলাইক দেয় বা বাজে কমেন্ট করে তাদের নেচারটা কীরকম হয়, তাদের ভাবনা চিন্তার ধরনটা কীরকম হয় সেটা তুমি জানতে চাইছো। শায়ক ফ্রম মুর্শিদাবাদ। অ্যান্সার দিলে ভালো হয়, জানি না তুমি দেখবে কি না, কিন্তু আশা করে রইলাম। থ্যাংক ইউ সো মাচ শায়ক ফ্রম মুর্শিদাবাদ। যারা আমার ভিডিওতে ডিসলাইক দেয় এদের মধ্যে 4টি ভাগ আছে। প্রথম ভাগ, যারা আমার কাছের প্রিয় শুভ আকাঙ্ক্ষী ছিল, সময়ের হাত ধরে তারা দূরে সরে গিয়েছে বা তাদের থেকে আমি দূরে সরে গিয়েছি কোনো কারণের জন্য বা আমার ব্যস্ততার জন্য, তারা আমার এই রূপ নতুন পরিস্থিতি দেখে জ্বলে, কারণ তারা সেই পুরনো পরিস্থিতিতে আটকে আছে, তারা ডিসলাইক দেয়। দ্বিতীয়ত, কেউ হয়তো অপূর্ব রায় ফিলোসফির অনলাইন ওয়ার্কশপে এসেছিল জয়েন করার জন্য, ফ্রি সার্ভিস চেয়েছিল। আমাদের সিস্টেমের রুলস অনুযায়ী, সরকারিভাবে যা আমরা পেয়েছি সেই নিয়ম অনুযায়ী আমি কাউকে ডিরেক্টলি সাজেশন দিতে পারি না, তাকে মেম্বারশিপ নিতে হবে, নাহলে অনলাইন ওয়ার্কশপে জয়েন করতে হবে। এবং ফ্রি সার্ভিস দেওয়া হয় এই ফেসবুক লাইভে, ইউটিউব লাইভ সেশনে ফ্রি সার্ভিস দেওয়া হয় কখনো কখনো কোনো ব্যক্তিগত বিশেষ দিনে। এবার ওই ব্যক্তি ফ্রি সার্ভিস পায়নি, সে আশা নিয়ে এসেছিল, কিছু বলবে বলে এসেছিল, দিতে পারেনি, তখন সে কোনো কিছু একটা লজিক ভেবে ডিসলাইক দেয়। এবার যে নিজের ভালোর জন্য এসেছিল এবং নিজের ভালোটা করতে পারেনি, সে আমার ভিডিওতে ডিসলাইক দিচ্ছে, বাজে কমেন্ট করছে, এতে কি সে আমার ভালো চায়? না, সে পৃথিবীর বুকে অন্যতম স্বার্থপর মানুষ, সে শুধু নিজের ভালো চায়, তারাও ডিসলাইক দেয়। এবং থার্ড ক্যাটাগরি হলো কারা ডিসলাইক দেয়, যারা আদতে মূর্খ, কোনো বিষয় বোঝে না। হতে পারে আমার কোনো উক্তি, কোনো কথা তাদের ভালো লাগেনি সেই ভিডিওতে, তার পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন তারা যখনই পায় ডিসলাইক দেয়, কারণ সে মাথায় সেট করে নিয়েছে যে অপূর্ব রায় আমার ভাবনা চিন্তার এগেনস্টে কথা বলেছে, আমার বিশ্বাসের এগেনস্টে কথা বলেছে। যেরকম আমি কোনো জায়গায় যখন কমেডি শো করতে যেতাম, সবাই সেলফি তুলতে আসতো, ফটো তুলতে আসতো, তুলতাম। হতে পারে কোনো একজন ব্যক্তির সাথে ফটো তোলা হয়নি, সেটা হতে পারে বিবিধ কারণে, হতে পারে আমার ব্যস্ততার জন্য আমি স্টেজে উঠে গিয়েছি বা আমি গাড়িতে উঠে গিয়েছি চলে যাব বলে। সেই ব্যক্তি মাথায় এটা সেট করে নিয়েছে যে অপূর্ব রায়ের ঘ্যাম বেশি, সে কারণে সেও এসে ভিডিওতে ডিসলাইক দেয়। 3টে কারণ বললাম ঘুরিয়ে ফিরিয়ে। 4th কারণ বলবো কারা আমার ভিডিওতে ডিসলাইক দেয়, যারা আমার ভালো চায় না, যারা আমার খারাপ চায়। পৃথিবীর বুকে আপনারও, মানে আপনার বাইরে যত মানুষ আছে তারা কিন্তু আপনাকে সফল দেখতে চায় না, তারা সফল দেখতে চায় নিজেকে, কিন্তু বেশিরভাগ মানুষ যারা আপনার বাইরে আছে, মুখে হাসি নিয়ে আছে, তারা কিন্তু আপনাকে সফল দেখতে চায় না, এই বাইরের মানুষরা। এবার আপনি যদি কোনো কাজ করছেন, সফল হচ্ছেন, আপনার পিঠ পিছনে তো কথা হচ্ছে, যে ডিসলাইক দেয় তাকে তো আমি দেখতে পাচ্ছি না, টাইপ অফ পিঠ পিছনে কথা বলা, এরাও ডিসলাইক দেয়, যারা আমার ভালো চায় না, যারা আমার অশুভ আকাঙ্ক্ষী, যারা আমার খারাপ চায় প্রতিনিয়ত, তারাও আমাকে ডিসলাইক দেয়। কিন্তু কিছু মূর্খরা আছে ডিসলাইক দেয় বুঝে না বুঝে, তাদের প্রতি আমরা আক্রোশ বা আক্ষেপ কিছু নেই, কারণ কোনো ব্যক্তি যখন কোনো একটা ভিডিওতে নেগেটিভ কমেন্ট করে, তার এই নেগেটিভ কমেন্টটা সৃষ্টি হয় এখানে। সে যদি যুক্তিসম্মত কমেন্ট করে তাহলে আমি মেনে নিই। নিন্দুক দু প্রকার হয়, ভালো নিন্দুক, খারাপ নিন্দুক। ভালো নিন্দুক বিনা পয়সায় আমাদের ভুল ত্রুটিগুলোকে ধরে, আর খারাপ নিন্দুক পয়সা তো নেয় না কিন্তু অহেতুক কমেন্ট করতে ব্যস্ত থাকে, এরাও ডিসলাইক দেয়। কথায় কথা অনেকগুলো মানুষকে বা অনেকগুলো শ্রেণীকে তুলে ধরলাম কারা ডিসলাইক দেয়। তবে আপনাকে ধন্যবাদ, লাইক দেন, সাবস্ক্রাইব হয়তো করেছেন বা শেয়ার করছেন। প্রণাম, শ্রদ্ধা। পরবর্তী প্রশ্নে যাব। দাদা আমি রাজীব বলছি পশ্চিম মেদিনীপুর থেকে, আমার শ্রদ্ধা ও প্রণাম নেবেন। আপনিও আমার বা তুমিও আমার ভালোবাসা এবং প্রণাম শ্রদ্ধা নিও। দাদা আমার বয়স 19। আমার প্রশ্ন হলো, আমি কোনো ব্যক্তি মারা গেলে তার মরদেহ দেখলে বা কোনো মরদেহ শ্মশানে পোড়াতে দেখলে আমি তৎক্ষণাৎ ভয়ে দুর্বল হয়ে পড়ি এবং কয়েকটা দিন আমি এতটা ভয়ে দুর্বল হয়ে যাই যে বারবার ওই দৃশ্যটাই মনে পড়ে, রাতেও ঘুমানোর সময় মনে পড়ে যায়।
পরে ওই স্থান থেকে পাশ কাটানোর আগে নার্ভাস ফিল করি। আমি কিভাবে আমার এই দুর্বলতাকে শক্তি বানাবো? যদি কিছু বক্তব্য দিয়ে সাহায্য করো আমার খুব উপকার হবে। আমি জানি না এই বার্তাটা তোমার কাছে যাবে কিনা। থ্যাংক ইউ দাদা। রাজীব মান্না ফ্রম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বয়স 19। ওনার প্রশ্ন হলো, উনি যখন কোনো দুর্ঘটনা দেখে যেখানে কোনো একজন মানুষ প্রাণ হারিয়েছে বা প্রাকৃতিক নিয়ম অনুসারে বয়সের হাত ধরে বা অ্যাক্সিডেন্টাল কারণে যখন কোনো মানুষ মারা যায়, সেই দৃশ্য দেখলে বা শ্মশানে কোনো মানুষকে দাহ করা হচ্ছে সেই দৃশ্য দেখলে সে নার্ভাস ফিল করে এবং অনেক দিন সেই মৃতদেহের বা মৃত মানুষটির তার ভাবনা চিন্তায় এসে ভর করে থাকে এবং সে নেগেটিভ জোনে থাকে, ডিপ্রেশনে থাকে। আমি এক্সাম্পল দিই, আমি ড্রাইভার হওয়ার আগে, আমি ড্রাইভ করার আগে যখন কোনো জায়গায় কোনো অ্যাক্সিডেন্ট দেখতাম বা আমি যখন সদ্য ড্রাইভ করতাম, কোথাও কোনো অ্যাক্সিডেন্ট দেখলে আর রক্ত দেখলে আমি খুব ঘাবড়ে যেতাম, ভয় পেয়ে যেতাম এবং সেই ভাইব্রেশনের জন্য আমি যদি বাড়ি ফিরতাম, খেতে পারতাম না, কোনো কাজে মনোযোগ দিতে পারতাম না, এমনকি ঘুমও হতো না। আমার এই দুর্বলতাকে দূর করার জন্য আমি বেশি করে ইউটিউব থেকে অ্যাক্সিডেন্টাল ফাটাল ক্র্যাশের ভিডিও দেখতাম। আমি কাউকে রিকমেন্ড করবো না ভিডিওটা দেখার জন্য, এইরূপ ভিডিওতে সময় দেওয়ার জন্য। আমি দেখতাম, এগুলো দেখে দেখে আমি অভ্যস্ত হয়ে গিয়েছি। লং ড্রাইভে আছে, কোথাও একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটেছে, কোনো একজন মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, তার দেহের ধ্বংস অবশেষ পড়ে আছে, আমি দেখে ইতস্তত বোধ করি না। আমার খারাপ লাগে ব্যক্তিগতভাবে যে একজন মানুষ চলে গেল, কারো হয়তো বাবা, কারো হয়তো মা, কারো হয়তো ভাই, কারো হয়তো বোন, কারো হাজব্যান্ড, কারো ওয়াইফ, কারো বয়ফ্রেন্ড, কারো গার্লফ্রেন্ড হয়তো পৃথিবী ছেড়ে বিদায় নিল। দুঃখ পাই, কিন্তু ভয় পাই না। আগে ভয় পেতাম রক্ত দেখলে, অ্যাক্সিডেন্ট দেখলে। আমি আমার এই দুর্বলতাকে দূর করেছি এই পদ্ধতির মাধ্যমে। তবে এই সাজেশনটা আমি জাস্ট শেয়ার করলাম। আমি রাজীব তোমাকে যে সাজেশনটা দেবো যে তুমি মৃতদেহ দেখলে বা কোথাও কেউ মারা গিয়েছে দেখলে ভয় পাও, এটা তোমার দূর তখনই হবে কারণ তোমার জীবনের প্রতি লক্ষ্য আছে, তোমার স্বপ্নের প্রতি তোমার জোর আছে, মনোযোগ আছে, অতটাও নেই। কারণ এই বিষয়গুলো মর্মান্তিক বাট অহেতুক। এই বিষয়গুলো নিয়ে ভাবলে তুমি কিছু পাবে না, এই বিষয়গুলো তোমাকে কোনো কিছু অ্যাচিভ করতে হেল্প করবে না। আর এই বিষয়গুলোকে নিয়ে তুমি ভাবছো এ কারণেই তুমি তোমার নিজের প্রধান বিষয়কে গুরুত্ব দিচ্ছ না। তাই নিজের প্রধান বিষয়কে গুরুত্ব দাও, নিজের ফোকাস রাখো নিজের গোলে, নিজের স্টুডেন্ট হয়ে থাকলে পড়াশোনাতে, নিজের স্বপ্নতে। দেখবে অহেতুক বিষয়গুলো আমাদের ভাবনা চিন্তায় এসে বাধার সুযোগ পাচ্ছে না। বোঝাতে পারলাম? আশা করছি তুমি বুঝতে সক্ষম হয়েছে। তাই এখন থেকে, এই মুহূর্ত থেকে ভয় পেও না। যে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে সে তো চলে গিয়েছে। এই বিষয়টা নিয়ে ভাবলে তো আমাদের অনেক কিছু চলে যেতে পারে, তার মধ্যে সুসময়, আমাদের প্রতিভা, আমাদের স্বপ্ন, আমাদের ইচ্ছে, এগুলো চলে যেতে পারে। আমি চাই না তোমার জীবন থেকে এগুলো চলে যাক। তাই তুমি তোমার স্বপ্নতে মনোযোগ দাও, ডেডিকেশন রাখো স্বপ্নতে। যখনই তোমার মাথায় আসবে যে মৃতদেহ, তখনই তুমি ভাববে যে এবার মাইন্ডটাকে ডাইভার্ট করতে হবে, নিজেকে ব্যস্ত রাখতে হবে সঠিক কাজে। সব কিছুই লজিক্যাল এবং মাইন্ড ডাইভার্টের প্রবলেম। অনেকে মাইন্ড ডাইভার্ট করতে পারে না, অনেকে পারে। আমার বিশ্বাস এই কথাগুলোর মাধ্যমে তুমি তোমার ব্রেনকে ওয়াশ করতে এবং মাইন্ডকে ডাইভার্ট করতে সক্ষম হবে। আমার আজকের প্রশ্ন আপনার কাছে, আপনি আপনার কোন দুর্বলতাকে শক্তি বানিয়েছেন? কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার প্রতিক্রিয়া। আমি আপনার উত্তরের অপেক্ষায় থাকব। খুব ভালো থাকবেন, পজিটিভ থাকবেন, অ্যাক্টিভ থাকবেন, মোটিভেটেড থাকবেন, হ্যাপি থাকবেন ভিতর থেকে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অপূর্ব রায় ফিলোসফির ইউটিউবের লাস্ট ভিডিওর নিচে বা অন্য কোনো ভিডিওর নিচে করবেন, উত্তর ভিডিও আকারে পাবেন। আপনার মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। নিজের ভাবনা চিন্তার খেয়াল রাখবেন।